আসসালামু আলাইকুম। সো আমরা ক্লাসটা দেখি। আমরা আজকে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে শিখবো আর কি। হ্যাঁ, সো লাস্ট ক্লাসে মেবি স্যারে কিছু ডিসকাস করছে আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। আমরা একটু আগে ডিসকাস করলাম, একটু ভিডিওতে রেখে যাই। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, যেটা আমরা ডিসকাস করলাম, অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, আমার কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস নাই, আমি আরেকজনের প্রোডাক্ট বা সার্ভিস সেল করে দিব, সেল করার মাধ্যমে আমি একটা কমিশন পাবো, এটাকে আমরা কি বলতেছি? অ্যাফিলিয়েট মার্কেটিং। ওয়ান কাইন্ড অফ আমার কমিশন বিজনেসের মতো। ঠিক আছে? ওকে, সো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কেন করব, আমার অবশ্যই জানা লাগবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কেন করব। এটা না জানলে তো করার ইচ্ছা জাগবে না, বা কাজ কেন করবো এটার ফল তো জানা লাগবে, এটা করে কি হয়, কি লাভ হয়, এইসব জিনিস আমাদের জানা লাগবে। সো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কেন করবো? একটা প্যাসিভ ইনকামের জায়গা দাঁড় করানোর জন্য। কি দাঁড় করানোর জন্য? প্যাসিভ ইনকামের জায়গা। ঠিক না? যেমন আমরা অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম তো বুঝি। সো প্যাসিভ ইনকাম দাঁড় করালে, সো মাস শেষে দেখা যায় অ্যাফিলিয়েট মার্কেটিং করে যদি আমার একটা পর্যায়ে যায়, কমিশন মাস শেষে অটো আসতে থাকে, তাহলে আমার একটা প্যাসিভ ইনকাম দাঁড়া যাবে। ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ফ্রিডম। যদি আমি কোনো ওয়েবসাইট নিয়ে একটু আগে আলোচনা করতে, কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করি বা আমার ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, তাহলে তো আমার কন্টিনিউয়াস বেসিসে কি অনেক প্যারা নাই। ই কমার্স হলে কি আমার প্রোডাক্টগুলো সেল করা লাগতেছে, সেলের একটা ব্যাপার আছে, প্রোডাক্ট যাবে আসবে কিনার। সো এখানে টাইমের একটা ফ্লেক্সিবিলিটি আছে, আমি যখন ইচ্ছা তখন কাজ করতে পারবো। হ্যাঁ, একটা ফ্রিডম আছে, নিজের ইচ্ছা মতো আমার ওয়েবসাইট আমি যখন কাজ করি, আমার একটা ইউটিউব চ্যানেল মাধ্যমে যদি করি, যখন কাজ করি তখন এটা করতে পারবো। লো রিস্ক, যেটা বললাম, কারণ আরেকজনের প্রোডাক্ট তো, আমার তো প্রোডাক্ট নাই। ঠিক না? সো এখানে রিস্কটা একটু কম হচ্ছে। এগুলোর যে সিম্পল তিনটা কারণ জাস্ট রাখার চেষ্টা করছি। এরপর অ্যাফিলিয়েট মার্কেটিং চ্যানেল। এখানে চ্যানেল বলতে বোঝাচ্ছে অনেকভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমরা করতে পারি। যেমন আমরা যেটা দেখবো ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে, এটা আপনাদের সাথে আলোচনা করছি। ব্লগ ওয়েবসাইট কি? একটা জিনিস নিয়ে আমি ইনফরমেশন দিচ্ছি। আমি যদি প্র্যাকটিক্যালি একটু আগে যেটা দেখছিলাম, একটা ওয়েবসাইটে গিয়েছিলাম, যেমন দেখেন ইনি কি করছে, একটা জিনিস নিয়ে টেন বেস্ট ম্যাট্রেস আন্ডার এত ডলার নিয়ে একটা জিনিস নিয়ে তিনি ইনফরমেশন দিচ্ছেন। দেওয়ার পর এখানে একটা কি রেখেছেন, যেখানে চেক প্রাইস, এখানে যখন আমি চেক করতেছি যে অ্যামাজন কথাটাও লেখা আছে। সো ব্লগটা পড়লে এই ডিটেলসটা বোঝা যায় যে চেক প্রাইসে যখন গেছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, অ্যামাজনে নিয়ে যাচ্ছে, যেখানে এই ম্যাট্রেসটা কি করা যায়, কিনতে পারতেছি। এই ওয়েবসাইট কি কেনার কোনো অপশন আছে? যেখান থেকে আমি ক্লিক করে গেছি, কেনার কি কোনো অপশন আছে? নাই। বাট যখন আমি অ্যামাজন আসতেছি, দেখেন এখানে যখন আমি ক্লিক করব, বাই নাও অপশন থাকবে, এই যে বাই করতে পারবে, অ্যাড টু কার্ট করতে পারবে, এটা আমরা জানি ই কমার্স গেলে কি অ্যাড টু কার্ট করা যায়, বাই নাও করা যায়, যে এই জিনিসটা কিনতে পারতেছি। সো এখান থেকে যখন আমি কিনবো, ওই ওয়েবসাইট যেখান থেকে আমি কি করছি ক্লিক করে আসছি, ওয়েবসাইট কি হচ্ছে, একটা কমিশন পাচ্ছে। ওইটা বুঝতে পারছি, ব্লগ ওয়েবসাইটটা। সো এরপরে আমি যদি দেখি ইউটিউব চ্যানেল, আমরা রিসেন্টলি দেখি যে ইউটিউব চ্যানেলে এসে বলতেছে যে মোবাইল সম্পর্কে অনেক সময় দেখি না, যে এই মোবাইলের ক্যামেরাটা এরকম, ব্যাটারি লাইফটা এরকম। আর যদি পুরো ডিটেলসটা বোঝানোর পর তখন কি বলছে, আপনি যদি কিনতে চান, নিচে লিংক আছে, নিচের লিংকে গিয়ে ক্লিক করুন। ওই যে লিংকে এসে ক্লিক করলো, এই ধরনের কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে যাচ্ছে, এবং ওই ওয়েবসাইট কি করতেছে, ওই ইউটিউবের মালিকের একজনকে কমিশনটা প্রদান করতেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বুঝতে পারতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি কি আছে? ফেসবুক আছে না, ইনস্টাগ্রাম আছে না, বিভিন্ন আছে। ওই প্ল্যাটফর্মে আমি কি করতে পারি, কিছু জিনিসপত্র নিয়ে এই যে মোবাইল নিয়েও লেখালেখি করতে পারি, এবং ওই লিঙ্কটা ওখানে দিতে পারবো। ইমেল মার্কেটিং, যে আমি ইমেলের থ্রুতে মানুষের কাছে রিচ আউট করলাম এবং তাকে একটা ইনফরমেশন দিলাম যে দেখো, বা ফুড সম্পর্কে লিখলাম। এখন আমরা অর্গানিক ফুড বলি না, যে মেল একটা দিলাম যে অর্গানিক ফুড সম্পর্কে লিখলাম, 10টা বেস্ট অর্গানিক ফুড বা হেলদি ফুড, ওই জিনিস সম্পর্কে একটা ব্লগ সে পড়লো। তুমি যদি এই অর্গানিক ফুডগুলো কিনতে চাও, তুমি এখানে গিয়ে ওয়েবসাইটে গিয়ে কিনতে পারো। ওই যে লিঙ্কের থ্রুতে যাইতেছে, ওখান থেকে একটা ইনকাম, বা ইন লিঙ্কের থ্রুতে গিয়ে কিনতেছে, ওর মাধ্যমে এই একটা ওয়েবসাইট পাইতেছে। ওই যে লিঙ্কটাতে ক্লিক করছি আমি, যাচ্ছে, ওই লিঙ্কটা কি করা লাগে আমার, ওই যার কাছ থেকে অ্যামাজন থেকে কিনতেছে তার সাথে একটা অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। ওই ক্রিয়েট করলে ওই ধরনের একটা লিঙ্ক পাওয়া যায়, যেটা আমি আমার ওয়েবসাইটে বসাবো, এবং এই লিঙ্কের থ্রুতে ও জানবে কি এই ওয়েবসাইট থেকে এই লোকটা আসছে, এবং এই লোকটা এসে আমার এখানে কিনছে, এবং আমার ওয়েবসাইটকে একটা কমিশন দিবে। ঠিক না? ওকে, এরপর ব্লগ ওয়েবসাইট রিলেটেড কিছু দেখছিলাম। ব্লগ ওয়েবসাইট দিয়ে শুধু কি করা যায়, অ্যাফিলিয়েট করে ইনকাম করা যায় না, কিন্তু ব্লগ ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করা যায়, গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করা যায়। কিভাবে? আমার ওয়েবসাইটে আমি যদি এখন চলে যাই একটু প্রথম আলো ডট কমে, আমি যদি একটু সার্চ করি, প্রথম আলোতে আমি চলে গেলাম। হ্যাঁ, সো প্রথম আলো ডট কমে যদি চলে যাই, আমরা তো প্রায় সময় যাওয়া হয়, ঠিক না, নিউজ পড়ার জন্য।
এখন তো আর পেপারে নাই বললে চলে, মোবাইলে আমরা নিউজ পড়তে পারি। সো প্রথম আলোতে যখন চলে যায় বা ইংলিশে গেলাম বা বাংলা যেখানে যাই, মাঝে মধ্যে দেখবেন কিছু অ্যাড শো করে। এখানে হয়তো বা নেটের কারণে একটু পড়া আসতেছে যে পপ আপ হয়ে সামনে একটা অ্যাড আসে না, অনেক সময় তারাও দিতে পারে। আবার দেখা যায় যে গুগল থেকেও দেয়। গুগল থেকে যেটা দেয় এটা অবশ্যই এখানে কোনায় লেখা থাকে। হ্যাঁ ওখানেও আছে, বাট একটা হ্যাঁ, এটা কি গুগল অ্যাডস এর মাধ্যমে দেওয়া যে প্রাণেরটা দিছে? না, কোথাও কিন্তু লেখা নাই। ওইটা কিন্তু লেখা থাকবে যে গুগল দ্বারা বিজ্ঞাপন দেওয়া হয়েছে, বা গুগল যে কোনো পেজে যাই, অন্য পেজে গেলে হয়তো বা দেখতে পারবো আমরা। সেটা হয়তো বা তাদের ইন্টারফেস তারাই বসাইছে। আহ হ্যাঁ, পপ আপে যদি লেখা থাকে, যদি লেখা না থাকে কিন্তু তাদের ইয়া দেওয়া, তাদের নিজস্ব এটা তো কিন্তু লেখা দেখতেছি না। হ্যাঁ নিজস্ব, হ্যাঁ নিজস্ব আছে, আবার অনেকগুলা গুগল থেকেও দিবে। হ্যাঁ, গুগল থেকে অনেকগুলো দেয়, যদি বা দেখতেছি না, প্রায় সময় দেখা যায় গুগল থেকে অনেক সময় দেয়। ওটার কোনায় কিন্তু লেখা থাকে গুগল দ্বারা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, ওই কোনায় ছোট করে লেখা থাকে কথাটা। সো এটা হলো যে তখন আপনি কি করতেছেন, ওই গুগল কি করছে, ওই আরেকটা যে এই প্রাণ কোম্পানি কি করছে, গুগলকে কি করছে, বললো যে যে আমার বিজ্ঞাপনটা তুমি শো করো। আর গুগল কি করছে, এ কি করছে, অ্যাডসেন্সের মাধ্যমে গুগল থেকে নিছে যে আমার এখানে তুমি বিজ্ঞাপন দেখাতে পারবা। সো গুগল যখন একটা ক্লায়েন্ট থেকে নিছে আর এর ওয়েবসাইটে দেখাচ্ছে, এ কি করতেছে, যখন এর এখান থেকে ক্লিক হচ্ছে, প্রত্যেক ক্লিকে যদি $1 হয়, 60% ওয়েবসাইট ওনার পায়, আর 40% গুগল নিয়ে যায়। হ্যাঁ, সো এটা একটা পেইড টাকার মাধ্যমে দেওয়া হয়, যে ওই টাকা যেটা প্রদান করা হয় 60% কে পায়, ওয়েবসাইটের ওনার পায়। সো আপনার ওখানে যদি ভালো পরিমাণ ট্রাফিক আসে, আপনি গুগল থেকে এই জিনিসটা নিতে পারবেন যে আমার এখানে ভালো পরিমাণ ট্রাফিক আছে, তুমি চাইলে আমার এখানে অ্যাড শো করতে পারো, আরেকজন অ্যাড শো করতে পারো। তো যখন আপনার ওখানে অ্যাড দেখাবো, ওইটাতে যদি কেউ ক্লিক করে, তখন আপনি কি পাবেন, অ্যাডসেন্সের মাধ্যমে একটা ইনকাম পাবেন। এরপরে ইজুইক, এটাও হলো যে একটা ওই ধরনের অ্যাডসেন্সের মধ্যে একটা কি অ্যাডস প্ল্যাটফর্ম, যারা অ্যাড আপনি অ্যাড বসাইতে পারবেন। জি বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাডস অনেকগুলো আসে। হুম হুম। না, গুগলেরটা মোটামুটি সোজা, অন্যান্য মার্কেট প্ল্যাটফর্ম গুলো আর একটু টাফ। গুগলেরটা মোটামুটি তুলনামূলক অন্যগুলোর তুলনায় একটু সোজা। জি। হুম। এই ধরনের অনেকগুলো তো এখন মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিয়ে থাকে। সো গুগলেরটা মোটামুটি ভালো পাওয়া যায়। এরপর একটা যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, ফ্লিপা, flipper.com, এটা আমরা গেছিলাম flipper.com-এ, আছে কিনা, এটা এখন কেটে দিই। flipper.com-এ যদি আমি চলে যাই, flipper.com-এ flipper.com-এ হলো যে আপনি আপনার কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটটা ফ্লিপিং করতে পারবেন, দ্যাট মিন্স সেল করতে পারবেন। এটা কিভাবে করে, এটা মার্কআপ করা হয় যে আপনার বিগত 6 মাসের যে অ্যাফিলিয়েট থেকে ইনকাম করছে না, বা আপনার ওয়েবসাইট একটা ইনকাম আসছে না, এটার প্রায় 35 গুণ দামে ওয়েবসাইট সেল করা যায়। সো ব্লগ ওয়েবসাইট থেকে আরো কয়েকটা ইনকামের ওয়ে আছে। সো আমি যদি ফ্লিপাতে চলে যাই, একটু আগে আমরা অ্যামাউন্ট গুলো দেখেছিলাম। লোড হতে একটু সময় নিচ্ছে বোধহয়। আচ্ছা, বাইরের ইয়া তো লোড হতে সময় নিলে পুরো রেজাল্ট আসে না। যেটা দেখলাম, আর এফবি পেজ, এই যে এএমজেড অ্যাফিলিয়েট বাংলাদেশ, হ্যাঁ, এএমজেড অ্যাফিলিয়েট বাংলাদেশ, এই পেজে কেন যেতে বলতেছি, এএমজেড অ্যাফিলিয়েট বাংলাদেশ যদি আমি লিখি, অ্যাফিলিয়েট বাংলাদেশ, এই পেজে চলে যাবেন। হ্যাঁ, এই পেজে একটা জিনিস আছে, হয়তো বা সরাসরি এখন দেখাতে পারবো না। বাংলাদেশে একজন আছে যার ওয়েবসাইট $80,000 সেল হয়েছে, অনেকজন আছে $50,000 সেল করছে, $20,000 সেল করছে। So আপনি বলতে পারেন স্যার ওনার ওখান থেকে তো ইনকাম আছে মোটামুটি, কেন ওয়েবসাইটটা সেল করতেছে? $80,000 দিয়ে সেল করে উনি আরো 3টা ওয়েবসাইট তৈরি করবে, আবার 3টা ওয়েবসাইট যখন ওই পর্যায়ে পৌঁছাবে আবার সেল করবে। ওইটাও একটা বিজনেস। আপনি তো অ্যাফিলিয়েট থেকে পাইতেছেন, আবার সেল করো, ওয়েবসাইট একটা পর্যায়ে নিয়ে গেলে ওয়েবসাইটও সেল করা যায়। এই যে flipper.com-এ, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি না, এই ধরনের অনেক প্ল্যাটফর্ম থাকে। হ্যাঁ, অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি ওয়েবসাইট গুলো সেল করতে পারবেন।
এরকম অনেক ওয়েবসাইট আছে, এটাতে তো রিলোড হচ্ছে বা নেট ইস্যুর কারণে হয়তো বা যাচ্ছে না। একটু ইনকগনিটো মোডে চলে যাই। হ্যাঁ, এই ধরনের অনেক জায়গা আছে যেখানে আপনি ওয়েবসাইটটা সেল করতে পারবেন। হ্যাঁ, অনেক জায়গা আছে যেখানে ইন্টারন্যাশনাল অনেক প্লেস আছে যেখানে ওয়েবসাইটগুলো আসলে সেল করা যায়। এখানে একটু সার্চ করে দেখি, যেহেতু ওইটা থেকে সার্চ করছে। উম, এখানে নেট ইস্যুর কাছে দেখা যাচ্ছে ভেরিফাই ইউর হোমেন, ভেরিফাই তো অপশন দিতে হবে, নাহলে ভেরিফাই করবো কিভাবে। যাই হোক, আমরা আগাতে থাকি, যেহেতু সময় স্বল্প, একটু পরে দেখে নেব। সো অ্যামাজন মানে অ্যাফিলিয়েট, যেটা অ্যাফিলিয়েট অ্যামাজনে পড়া যায়। অ্যাফিলিয়েট হলো যে বিভিন্ন ওয়েবসাইট যায়, যেমন অ্যামাজন দেয়, দারাজ দেয়, ইবে আছে। হ্যাঁ, বাংলাদেশে দেখা যায় একটু আগে আমরা যেটা দেখছিলাম 10minutes.com-ও কিন্তু দেয়। অ্যামাজন মানে অ্যাফিলিয়েশন দিচ্ছে যে ওদের সাথে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে কাজ করতে পারবেন, ওদের জিনিসপত্র সেল করে দেবেন, ওরা আপনাকে একটা কমিশন দিচ্ছে। সো অ্যামাজনকে কেন টার্গেট করতেছে আমরা জানি। এখন যদি একটু চিন্তা করি, এখানে যদি আমি কাউকে কোয়েশ্চেন করি, এখান থেকে কোন জায়গা থেকে আপনি ই কমার্সে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? স্বাভাবিকভাবে অনেকেই বাংলাদেশের প্রেক্ষাপট দ্বারা না হোক বা ইন্টারন্যাশনাল যদি বলি, অ্যামাজনটা একটু পপুলার বেশি। অ্যামাজন থেকে কেনাকাটা তো সবাই পছন্দ করে। সো অ্যামাজনকে এই জন্য টার্গেট করে আমরা অ্যামাজনকে কি টার্গেট করে কিভাবে একটা ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট করা যায় এটা দেখবো। এরপর আপনাদেরকে স্টেপগুলো বলছিলাম, স্টেপ তো নোট ডাউন করছেন, স্টেপ তো আর বলার বোধহয় প্রয়োজন নাই। স্টেপটা গুলো তো নোট ডাউন করা হয়েছে, ঠিক না? স্টেপের প্রথম স্টেজে আমরা কোথায় ছিলাম? নিচ সিলেকশনে। কারণ প্রথমে আমাকে নিচ সিলেক্ট করতে হবে, সেই নিচটা সিলেক্ট করার জন্য আমরা কোথায় গিয়েছিলাম বলুন তো, কার মনে আছে? ব্রড নিশ এবং মাইক্রো নিশ নিয়ে একটু আলোচনা করছিলাম, ঠিক না? ব্রড নিশ কি হতে পারে? নিশটা মানে কি প্রথমে? এটা যদি লিখি NICHA, বাংলায় হলে কি হবে? নিচে। নাকি আমরা বাংলায় টাইপ করি না? বাংলায় যদি টাইপ করি তাহলে কি হয়ে যাচ্ছে? নিচে। সো নিচটা কি? স্পেসিফিক ইন্ডাস্ট্রি বা স্পেসিফিক ক্যাটাগরি আমরা বলতে পারি। যেমন একটু আগে বললাম ক্লদিং যদি হতে পারে, এটা একটা আমার নিশ হচ্ছে। যেমন যদি, হ্যাঁ, ম্যাট্রিক্স এটা হলো যে আমার হোম কিচেন বা হোম রিলেটেড জিনিসপত্র, হোম ডেকোর টাইপের জিনিসপত্র। এরপর যদি আমি যদি বলি সার্ভিস, যদি বলি লতে যদি চলে যায়, ল সার্ভিস দিচ্ছে না, ওইটা একটা নিশ হতে পারে না। এরপর হলো যে নিশটা সাধারণত আমরা দুই ভাবে বলে থাকি। কয় ভাবে? দুইটা ভাগে বলে থাকি, যে ব্রড নিশ এবং মাইক্রো নিশ। আর ব্রড এবং মাইক্রো নিশের মাঝখানে অনেক সাব নিশও থাকতে পারে। যেমন ক্লদিং যদি বলি, ক্লদিংটা যদি ব্রড নিশ ধরি, তাহলে এর সাব নিশ হিসেবে কি ধরতে পারি? ম্যান ক্লদিং, উমেন ক্লদিং, আবার কিডসও ধরতে পারি, বেবিও ধরতে পারি। আবার ম্যানের ভিতরে যদি চলে যায়, কি হচ্ছে? শার্ট, টি শার্ট হচ্ছে, ফর্মাল শার্ট হচ্ছে, ডেনিম প্যান্ট হচ্ছে, নর্মাল প্যান্ট হচ্ছে, এরপর পাঞ্জাবিও হচ্ছে, ঠিক না? সো এইগুলো আবার কি হচ্ছে? মাইক্রো নিশে পড়ে যাচ্ছে। ব্রড নিশের ভিতরে সাব নিশ, ওর ভিতরে আবার মাইক্রো নিশে পড়ে যাচ্ছে। মাইক্রো নিশটা একদম সিলেক্ট করতে পারে কখন? ওই নিশের আন্ডার যখন স্পেসিফিক, যেমন পাঞ্জাবির আন্ডারে কিন্তু শুধু পাঞ্জাবি থাকতেছে, ওখানে কিন্তু অনেক কিছু আসতেছে, তখন ওইটাকে আমরা মাইক্রো নিশ হিসেবে গণ্য করতে পারতেছি। বুঝতে পারছি মাইক্রো নিশটা কিভাবে সিলেক্ট করা হয়? ওকে, নিশ সিলেকশনের জন্য আমরা কোথায় গেছিলাম? যেহেতু আমরা কাকে টার্গেট করে কাজ করতেছি? অ্যামাজনকে টার্গেট করে কাজ করতেছি, আমরা চলে গেছিলাম amazon.com-এ। হ্যাঁ, ব্রেনের উপর চাপ পড়লে একটু ঘুম আসে, কারণ এইসব ক্লাসগুলোতে একটু ঘুম আসা সব। হ্যাঁ, আমরা যদি একটু, হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই আমি চাই যে লোকজন আসুক। আমার অনেক ফ্রেন্ড সার্কেলকে আমি ইনভাইট করছি, বা ওদেরকেও আমি চেষ্টা করি যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আসলে অবশ্যই চেষ্টা করি যথেষ্ট যেটুকু আমি পারি আর কি। আমি বলতে পারবো না আমি সবকিছুই পারি, এটা কখনোই বলা পসিবল না। হ্যাঁ, জি জি, হ্যাঁ, ইনশাল্লাহ পারবেন, হ্যাঁ, অবশ্যই পারবেন। জি জি। So, আমার ক্ষেত্রে আমি চেষ্টা করতেছি, আমার যতটুকু আছে আমি বলতে পারবো না আমি সবকিছুই পারি, এটা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ এই সেক্টরটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত আপডেট হচ্ছে। বাট আমি আপনাকে ওয়েগুলো বলবো যে এই সব জায়গাগুলো আপনি যদি পড়েন, দেখেন, জানেন, নিজেকে সবসময় আপডেট রাখতে পারবেন। আমি ব্লগ সাইট গুলোও দিব, যদি আপনাদের জন্য ফেসবুক গ্রুপ থাকে ওই জায়গায় আমি বা আপনাদেরকে এখানে রেখে যাবো আমি ব্লগ সাইট গুলো। সো এখান থেকে আপনি প্রতিনিয়ত শিখতে পারবেন, এটা কোনো চিন্তার কোনো বিষয় না। এবং গুগল কোন জায়গায় আপডেট গুলো সবসময় আনে, ওই জায়গাটাও আপনার জানা দরকার। আমি জাস্ট আপনাকে শিখাই গেলাম কাজ এটা এটা এটা, সেটা কিন্তু হবে না। আপনাকে জানতে হবে গুগল যেটা বলতেছে সেটা কিন্তু মানে অ্যাজ এ স্যার হিসেবে যদিও বা বলি, গুগলের কথাই রাইট নাকি? আমার চেয়ে গুগলের কথা রাইট না, আমি কাকে কাজ নিয়ে কাজ করব?
গুগলকে নিয়ে কাজ করব। এবং ফেসবুক কিন্তু তার বিভিন্ন ব্লগ প্ল্যাটফর্মে সে কি করতেছে, ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে। কিছু ইনফরমেশন আপনাকে অন্যান্য যারা এক্সপার্ট আছে তাদের ব্লগ করে বুঝতে হবে, বাট গুগল ফেসবুক এরা কিন্তু নিজের প্ল্যাটফর্মে তাদের আপডেট বিভিন্ন জিনিসের কথা কিন্তু লিখে দেয়। হ্যাঁ, ওখান থেকে পড়ে কিন্তু আপনাকে জানতে হবে এবং প্রতিনিয়ত ওইসব জায়গায় পড়তে হবে, যাইতে হবে। তাহলে আপনি নিজেকে আপডেট রাখতে পারবেন। নাহলে আপনি ওই যে 2018 সালে যা শিখছেন এখন কিন্তু অনেক কিছুই কাজ করতেছে না, সেক্ষেত্রে কিন্তু কোনো ফায়দা হবে না। ওকে, সো আমরা আগাতে থাকি। সো আমরা চলে যাব কোথায়, অ্যামাজনে না? অ্যামাজন বেস্ট সেলারটা লিখবো না, আমি প্রথমে অ্যামাজনে যাই, ওখান থেকে কিভাবে যাচ্ছি দেখাবো, এরপর অ্যামাজন বেস্ট সেলারটাও লিখবো আপনাদেরকে একটু আগে যেভাবে দেখাছিলাম। So, আমি অনেকগুলো একটু ক্রস করে দেই, কারণ যেহেতু লাগতেছে না। ফেসবুকটা একটু অফ করে দেই, ফ্লিপারটা একটু পর দেখে নিব। ইন্টারনেটের ইস্যু হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ইস্যুই হবে, কোনো প্রবলেম নাই। একটু বিরক্ত লাগতে পারে আপনাদেরকে, লোডিং হচ্ছে জিনিসটা। গতকাল তো একদমই ঠিক ছিল স্যার, খুব ফাস্ট ছিল। আজকে হয়তো একটু সমস্যা। হ্যাঁ, হতে পারে। এবার amazon.com আমরা চলে যাব, অ্যামাজনে আমি ক্লিক করলাম। আমরা কি প্রসেসে আছি? না, নিউ ইয়র্ক না, কি প্রসেসটাতে আছি? প্রথম ধাপটা আছে, প্রথম ধাপের নাম কি? নিজ সিলেকশন আছে। সো নিজ সিলেকশন আসার জন্য আমি ওই যে এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম, আপনাদের কি থাকবে, বাংলাদেশ। আপনারা এখানে ক্লিক করে, এটা আবার চেঞ্জ করেন, বাংলাদেশ দিয়ে আবার নিউ ইয়র্কে যান, তাহলে করে আমরা আবার আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। কান্ট্রি আছে। হ্যাঁ, কান্ট্রি দেওয়া আছে, এখান থেকেও যেতে পারবেন আপনি। বি লিখলে সাপোজ বাংলাদেশ আছে, হ্যাঁ। প্রথম পর্যায়ে, প্রথম পর্যায়ে আপনারা যখন যাবেন এখানে বাংলাদেশটাই শো করবে। লোড হতে সময় টু চুজ ইউর লোকেশন। ওকে, টান দিলাম। আপনারা যখন আসবেন প্রথম পর্যায়ে এই জায়গায় বাংলাদেশ অপশনটা থাকবে, হ্যাঁ। আমি একটু এখানে কি ইয়ে আছে, আমি একটু আরেকটা সফটওয়্যার ডাউনলোড করে নিই। আমরা এই যে আপনাদের আসার পর এই জায়গায় বাংলাদেশটা দেখাবে, হ্যাঁ। সো বাংলাদেশ যখনই দেখাবে আপনারা এখান থেকে কি করবেন, ডেলিভার টু, এখান থেকে ক্লিক করার পর আমরা এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে নিব। আমি জাস্ট মুখস্থ 10001 দিলাম, যেটা এটা নিউ ইয়র্কের একটা কোড, আমাকে নিউ ইয়র্কে নিয়ে যাবে। এখানে নিচে থেকে কিন্তু কান্ট্রি ওয়াইজ আপনি চেঞ্জ করতে পারবেন, ইউএসএ পুরোটা চেঞ্জ করা যায়। সো দেখবেন একটু পরে নিউ ইয়র্ক যখন চেঞ্জ হবে আমার প্রোডাক্টগুলোও নিচে চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস বাংলাদেশে অনেক কিছু শিফট হয়, মানে শিপিং হয় না ওদের প্রোডাক্ট সেল হয়। সো নিউ ইয়র্কে কেন গেলাম, একটাই জিনিস, যেহেতু আমি ব্লগ সাইটটা তৈরি করব, কাকে টার্গেট করে, ইউএসএ কে টার্গেট করে, ইউকে তে টার্গেট করে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ব্লগ লিখে লাভ নাই, দেখা যাচ্ছে সার্চ করে অনেকে কিনবে বা কিনবেও না, ঠিক না? আমার টার্গেটেড কান্ট্রি কোথায় আছে, ইউএস এর লোকজন বা ইউকে লোকজন, এই জন্য আমি লোকেশনটা চেঞ্জ করে নিছি। এখান থেকে আপনি বেস্ট সেলার এই অপশনে চলে যেতে হবে। আমরা প্রসেস আছে নিচ সিলেকশনে, বেস্ট সেলারে চলে গেলে আপনার বাম পাশে কিছু দেখাবে। এই যে এই ডিপার্টমেন্টের মধ্যে যা আছে সবগুলা কিনিস, ব্রড নিশ। এনি ডিপার্টমেন্ট আগে আমরা নিশ সিলেক্ট করতেছে কোত্থেকে, অ্যামাজন থেকে। সো অ্যামাজনের নিশ সিলেকশন প্রসেস এসে যখন আমি বেস্ট সেলার আসলাম, এটা আমরা একটু আগে দেখছি, সার্চ করে আমরা যেতে পারি কি, অ্যামাজন বেস্ট সেলার লিখেও আমরা কি করতে পারি, সার্চ করতে পারি, সরাসরি এই পেজেই চলে যাবে। সো যেহেতু ইন্টারনেটটা স্লো, আমি ওরকম ইয়া দেখাচ্ছি না। সো দেখা যান এখানে এনি ডিপার্টমেন্টের আগে যা যা আছে সবগুলো আমার ব্রড নিশ, এটার আন্ডারে যেগুলো থাকবে এগুলা মাইক্রোনিশ। এমন হতে পারে ওটা একটু সাব নিশ, একটু আগে বললাম না সাব নিশ থাকতে পারে, সাব নিশের ভিতরে গিয়ে আমার মাইক্রোনিশ সিলেক্ট করতে হয়। তো প্রথমে আমাকে অ্যামাজন যদি অ্যাফিলিয়েট করতে চাই, প্রথমে আমাকে কি করতে হবে, নিশ সিলেক্ট করতে হবে, যে ইন্ডাস্ট্রি বা ক্যাটাগরি নিয়ে আমি কাজ করব। সো এখানে কিছু কিছু ক্যাটাগরি আছে যেগুলো আসলে সব নিয়ে তো আমরা কাজ করতে পারবো না অ্যাজ এ বিগিনার। কেন পারবো না? আবার সবগুলা নিশ নিয়ে কাজ করাও ঠিক না, কেন? লিমিটেশন আছে তো একটা, মানে একটা একজন লোকের পক্ষে হুম, সবগুলো বিষয়ে মানে কাজ করা কি সম্ভব? হ্যাঁ। না, প্রথমে আমি একটা কথা বলছিলাম, গুগল কি মনে করে, আচ্ছা, যে আমি গুগল ইউজার না, জানে জিনিসটা আমি নিছি, ইউজার। ব্যবহার করছি এবং রাখ লিখতেছি।
এটা একটা ফ্যাক্ট আছে। আরেকটা হলো যে কম্পিটিশন, আমি সবার সাথে যারা ভালো ভালো কম্পিটিটর আছে তাদের সাথে কিন্তু কম্পিট করতে পারবো না, তখন আমার মন ভেঙে যাবে। 3-4 মাস পরে যদি আমি ওয়েবসাইট নিয়ে র্যাঙ্কে যেতে না পারি ওই কিওয়ার্ড নিয়ে, লোকজন আমার এখানে আসতেছে না, র্যাঙ্কে যেতে পারতেছি না, আমি অ্যাসোসিয়েট অ্যাকাউন্টও নিতে পারতেছি না, আমার ট্রাফিক যাচ্ছে না, সেল হচ্ছে না, আমি কি কাজ করতে মন চাইবে? 1 বছর চলে গেল, আর কি কাজ করতে মন চাইবে? ইনভেস্ট করলাম ওয়েবসাইটে। সো প্রথম কি ওই একটা ব্যাপার আছে, এরপর কম্পিটিশনটা এড়ানোর জন্য। আর কিছু বিষয় আছে সেন্সিটিভ বিষয়, যেমন মেডিসিন যদি থাকে, এটা নিয়ে কি আমি লেখা ঠিক হবে? না, ঠিক না। যেমন এটা আবার এর, করা লাগবে। হ্যাঁ, সেনসিটিভ বিষয় আছে না, তখন আবার ওই ট্রিপল ই টি আবার কি কি জিনিস আছে ওইগুলা অনেক কিছু মেনটেন করে আমাকে জিনিসটা লিখতে হবে, সো ওইটা আমাকে অ্যাভয়েড করা লাগবে। মেডিসিন রিলেটেড রিস্ক হয়ে যায়, যখন এটার জন্য কোনো প্রবলেমও করবেন তখন ওই প্রবলেম রিস্ক নিতে হবে কে? যে এর ইনফরমেশন পাইছি, এরটাকে ব্লক করছি, আপনার ওখান থেকে নিছি। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কিন্তু এসব জিনিসগুলো বেশি হয়। এরপর একটা বিষয় আছে, যেমন হলো যে সেন্সিটিভ কসমেটিকের জিনিস যদি বলে, কসমেটিক একটা নিয়ে লিখলেন, ওটা কেউ ইউজ করার পর তার কি হলো, স্কিন নষ্ট হয়ে গেল। স্কিন নষ্টের ইফেক্ট হলো, তাহলে ওইটা কি সেন্সিটিভ বিষয় নিয়ে লিখা আমাদের অ্যাজ এ বিগিনার হিসেবে বা আমাদের পক্ষে এক্সপার্ট না হলে লিখা উচিত হবে না। এরপর একটা জিনিস, যেমন আমি যদি এখন মোবাইল নিয়ে লিখতে যাই, তাহলে তো কন্টিনিউয়াস বেসিসে বছর বছর এই জিনিসটা মডেল আপডেট হচ্ছে না, সেটা নিয়ে কি লেখা ঠিক হবে? হবে না। এখন আমি একটা নিয়ে ব্লগ লিখলাম, ব্লগ লিখতে কিন্তু পরিশ্রম হবে, কন্টেন্ট লিখতে হবে, কিওয়ার্ডে কত কষ্ট করে ব্লগটা লিখলাম, 1 বছর পর ব্লকের কিছুই নেই। ভ্যালু নাই। সো যে মোবাইল রিলেটেড জিনিস, কম্পিউটারের বিভিন্ন পার্টসের জিনিস, এইসব জিনিস কম্পিটিশনও বেশি। এবং আমি লিখলে পথ, এরা লিখতে পারবো কারা, যারা কম্পিটিশন সামনের দিকে আছে, তারা লিখলে তাদের জন্য এফেক্টেড হবে, কারণ ওদের ওখানে মানুষজন আসতেছে পড়তেছে। তো সেক্ষেত্রে নিজ সিলেকশনের ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস এখান থেকে লিখতে পারি, যেমন অ্যাপ্লায়েন্সেস, আমি একটু নোট করে রাখলে ভালো হবে। অ্যাপ্লায়েন্সেস জিনিসটা নিয়ে আমরা লেখালেখি করতে পারি। আর্ট ক্রাফট আছে, এইসব এটার আন্ডারে যা যা আছে এগুলো নিয়েও লেখালেখি করতে পারি। এরপর বেবি, বেবি নিয়ে লেখালেখি করতে পারি, বাট বেবি ফুড নিয়ে আমরা লিখবো না, কারণ ওই যে প্রথমে বললাম সেন্সিটিভ কিছু বিষয় থেকে যায়। এরপর যে এগুলা তো নাই, এরপর বুকস, আমরা জানি ই বুকস মোটামুটি চলে, বুকস নিয়েও চাইলে আপনি লেখালেখি করতে পারেন। হুম। এরপর হলো যে আর কি হতে পারে, এরপর হলো যে যেটা আমরা সাজেস্ট করি, এটা হচ্ছে হোম এন্ড কিচেন, এরপর হচ্ছে কিচেন অ্যান্ড ডাইনিং, এরপর অফিস প্রোডাক্টস, আর এখানে এইখান থেকে ল এবং গার্ডেন্স, এরপর পেট সাপ্লাইস, স্পোর্টস আউটডোর এবং স্পোর্টস কোলাবরেশনের মধ্যে যেগুলো যে ইয়োগা বা বিভিন্ন প্রোডাক্ট থাকে এগুলো নিয়ে, এগুলো আমরা মোটামুটি একটু সাজেস্ট করে থাকি যে এগুলো নিয়ে করলে কম্পিটিশনটা এড়ানো সহজ হবে। কন্টেন্টগুলো আমি এর জন্য ভালো ভালো কিওয়ার্ড পাবো, যাতে আমি সহজে বিগিনার হিসেবে র্যাঙ্ক করতে পারি, বা এটা আমার জন্য উপকারী হয়। আমাদের এই নাথিং। লিমিটেড ইয়ে ভিতরে গিয়ে দেখান না যেগুলো হ্যাঁ, আমাদের নিশ সমস্যা। সিলেকশনের প্রসেসটা দেখাচ্ছি, বাট প্রথমে ব্রড নিশটা দেখালাম। জি, এই ব্রড নিশগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, বিকজ বর্তমান প্রেক্ষাপটে কম্পিটিশন কম, এটা বলাটা খুবই মুশকিল। তাও এগুলাতে কিছুটা কম্পিটিশন কম পাওয়ার সম্ভাবনা আছে। এগুলো আমার কি সিলেক্ট করা হলো এখন, ব্রড নিশ বড় সিলেক্ট নিশ। করলাম। আর নিশ সিলেকশনের ব্যাপারে কিছু ভালো লাগার ব্যাপার আছে, তাই না? যেমন আমার কি পেট, পেট রিলেটেড যেমন অনেক আছে না এখন বেড়াল পালে বাংলাদেশের প্রেক্ষাপটে, সো পেট ফুড নিয়ে অনেকের ভালো লাগার জায়গা আছে না? আবার হ্যাঁ, দেখা যায় যে আমাদের ক্ষেত্রে বেশিরভাগ কি কাজ করে, সে সবকিছুই ভালো লাগে আবার কিছুই ভালো লাগে না এরকম জিনিসটা আমাদের বেশি কাজে লাগে। তখন সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, আর যদি ভালো লাগে, ভালো লাগার জায়গা থেকে অনেকে সিলেক্ট করে, যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের একজন পরিচিত আহ কচ্ছপ তো চিনি ঠিক না, উনি ওইটা নিয়েও কিন্তু ব্লগ লিখছে। সো ভালো লাগার হয়তো ওনার এটা ভালো লাগছে লিখছে। অনেকে আছে আমাদের এখানে ডগ ফুড রিলেটেড লিখে, পেট ফুড, অনেক আছে যেমন হোম এন্ড কিচেন নিয়ে জিনিসপত্রগুলো নিয়ে ভালো লাগে, উনি ওটা নিয়ে লেখে। যেমন একজন কফি মেশিন নিয়ে, হয়তো বা ওনার কফি মেশিন নিয়ে ভালো লাগে। সো ভালো লাগার জায়গা যদি থাকে ভালো লাগা, আর যদি না থাকে আমার সাজেশন থেকে যে কোনো একটা কিছু নিয়ে আপনি স্টার্ট করতে পারেন অ্যাফিলিয়েট। সো ব্রড নিশটা বুঝতে পারছি, ব্রড নিশে গেলাম। ব্রড নিশের মধ্যে একটা দেখলাম কি প্যাট সাপ্লাই, সাপোজ ধরলাম যেহেতু প্যাট নিয়ে কথা বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটে বিড়ালও অনেকে পালে, সো প্যাট সাপ্লাইসে গেলাম। হ্যাঁ, ক্লিক করলাম, আমাকে এখন পেট সাপ্লাইস এর আন্ডার নিয়ে যাবে। সো এখন পেট সাপ্লাইস এর আন্ডার আন্ডার দেখেন আবার কি অনেকগুলো জিনিস আছে, কি আছে, বার্ড আছে, ক্যাট আছে, ডগ আছে, ফিশ আছে, অনেক কিছু আছে। সো আমার এনি ডিপার্টমেন্ট আন্ডারে ব্রড নিশ কি হচ্ছে, পেট পেট সাপ্লাইস। পেট সাপ্লাই। সাপ্লাইস এর আন্ডারে যদি আমি কোথায় চলে যাই, সাপোজ আমি ক্যাট নিয়ে যেহেতু কথা বলছি, ক্যাটসে আমি ক্লিক করলাম। ওকে। ওর বাবা। সো তাহলে ক্যাটস এর আন্ডার আবার কি আছে, অ্যাপিয়ারেন্স আছে, তারপর দেখা যায় ক্যাটের ফুড আছে, সবকিছু আছে না? সো আমার ব্রড নিশটা কি হচ্ছে, যদি ধরি পেট সাপ্লাইস, আমার
মাইক্রো নিশটা কি হচ্ছে, ক্যাট ফুড। শুধু ক্যাট নিলে কি জিনিসটা দেখেন লজিক্যাল হচ্ছে, হচ্ছে না। ক্যাট ফুড কিন্তু, যেমন ক্যাট ফুডে যদি চলে যাই, ক্যাট ফুডের আন্ডারে শুধু দেখবেন যে ক্যাট ফুড গুলা রাখা, এখানে অন্য কিছু নাই, ঠিক না? তো সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে কি, প্যাট সাপ্লাইস এর আন্ডারে, প্যাট সাপ্লাইস এর আন্ডারে আমার কি হচ্ছে, প্যাট সাপ্লাইস যদি ব্রড নিশ হয় এটার আন্ডারে আমার কি হচ্ছে, ক্যাট, ক্যাটের ফুডটা হচ্ছে আমার ক্যাট ফুড। ক্যাট ফুডটা লিখতে হবে, না হলে আমি ওই পরিমাণ কিওয়ার্ড পাবো না। কারণ কেউ যদি গুগলে সার্চ করে ক্যাট লিখে কি আমি আমার যে রিলেটেড কিওয়ার্ড চাইতেছি ওই কিওয়ার্ড পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। ক্যাট ফুড লিখলে তখন আমি বিভিন্ন কিওয়ার্ড পেতে পারি। কিওয়ার্ড গুলা কি, গুগলে যে কোনো জন কোয়ারি লিখে সার্চ করতেছে, কেউ যদি ক্যাট ফুড কিনতে চায় তখন সে কি লিখবে, অনলাইন ক্যাট ফুড বা যা কিছু লিখে ক্যাট ফুড কথাটা লিখে সার্চ করার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে কি, আমার ম্যাক্রোনিশ কি হচ্ছে, ক্যাট ফুড। সো আমি যদি ওইটা নিয়ে আগাই, তো আমার এখানে আমার এখন সাপোজ ধরলাম আমার কি কি করা শেষ, ব্রড নিশের আন্ডারে আমার মাইক্রোনিশ করা শেষ। মাইক্রোনিশে কি পেলাম আমি, ক্যাট ফুড নিয়ে আমি আগাবো। সো এখন আসেন নিশ সিলেকশন ফ্রম অ্যামাজন, এটা আমরা দেখে ফেলছি। এখন যদি একটু নিচে আসি, সো নিশ সিলেক্ট করলাম, অ্যামাজন থেকে সিলেক্ট করলাম, কিন্তু এরপর আরো কিছু কিছু বিষয় আমাকে দেখতে হবে। কেন, আমি যদি হ্যাঁ, আমি কিওয়ার্ডটা শেষ করে নিই, এরপর আমরা ল্যাবে চলে যাব। জি বলেন। এটা হচ্ছে আমি পেট ফুড যে কোনো একটা সিলেক্ট করলাম, সিলেক্ট হুম, করার পরে কি আমি কোন কোম্পানির পেট ফুড আমি বিক্রি করবো এটা এটা হলো যে এই যে আমি যে কোম্পানি তো না, আমার অ্যামাজনে এখানে যেগুলা দিচ্ছে, মানে তো ব্লক অ্যামাজনের আন্ডারে লিখতে যা শো গেলে তো করতেছে। হচ্ছে আমি সবগুলো নিয়ে ব্লক লিখবো কোম্পানি যে আমাদের সাথে লিস্ট আমি বলি এখানে কোম্পানি না, আমি টার্গেট কাজ করতেছি কার সাথে, কোম্পানির সাথে না, অ্যামাজনের সাথে। অ্যামাজনে যে প্রোডাক্ট আছে ওগুলো নিয়ে কাজ করতে হবে, আমাকে কমিশন দিবে কে, অ্যামাজন। অ্যামাজনে এখানে যা প্রোডাক্ট আছে না, ওইগুলা থেকে লিঙ্ক নিয়ে আপনাকে সেল করতে হবে। এই প্রোডাক্টটা যখন সেল করবে, এই কোম্পানির সাথে অ্যামাজনের ব্যাপার, বাট আমি যখন অ্যাফিলিয়েটের মাধ্যমে সেল করে দিব তখন অ্যামাজন আমাকে কমিশন দিচ্ছে, কোম্পানি না। তারপর আমাকে আমি যে কোনো একটা যেমন উপরে ফ্যান্সি হুম। এটা আমি নিয়ে কাজ করলাম, তাহলে হ্যাঁ, আপনি কোম্পানি ডিটেইলস আমাকে দিতে হবে না? কোম্পানি ডিটেলস বলতে আপনি এখানে ঢোকার পর অ্যামাজনে যা ডিটেলস থাকবে, কন্টেন্ট লেখার সময় আপনাদেরকে দেখানো হবে এটা কি ডিটেলস দিবেন। এই প্রোডাক্টে যখন চলে যাবেন, কারণ আমরা কাজ করতেছি অ্যামাজন, অ্যামাজনে যে প্রোডাক্ট আছে না, সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট, অ্যামাজনের সাথে আমাদের রিলেশন। অ্যামাজন এই প্রোডাক্ট যখন আমার ওখান থেকে ঢুকে, এই যে এই প্রোডাক্টে তো আসবে, সো এই প্রোডাক্টের লিঙ্ক কিভাবে নিব, এই যে এই প্রোডাক্টের ডিটেলস কিন্তু এখানে লেখা আছে, স্পেসিফিক জিনিসগুলো লেখা আছে, কি অবস্থা কি, এই জিনিসগুলো আমার কন্টেন্টে রাখা লাগবে, এবং কন্টেন্টে এই জিনিস সম্পর্কে আমাকে একটু ডিটেলস লেখা লাগবে। সো কন্টেন্টে থাকবে এবং অ্যামাজনের থ্রুতে কিন্তু পাচ্ছি, কোম্পানি এখানে আমাদের সাথে রিলেট করতেছে না আর কি। ওকে, সো নিচ সিলেক্ট করলাম, জাস্ট অ্যামাজন থেকে নিচটা পিক করলাম। এরপর আমাকে অনেক কিছু মেট্রিক্স অ্যাপ্লাই করে দেখতে হবে আসলে আমি যে নিচটা সিলেক্ট করছি এটা প্রফিটেবল হবে কিনা, এটা আমার জন্য কাজ করবে কিনা। কাজ যদি না করে তাহলে এই নিচ সিলেক্ট করে আমার কোনো লাভ নাই। সো নিচ সিলেকশন ম্যাট্রিক্স এর মধ্যে প্রথমেই পড়ে যায় কি, গুগল ট্রেন্ডস এর মাধ্যমে একটা জিনিস আমরা সিলেক্ট করব, যে আমরা কিন্তু প্রোডাক্ট দেখি, প্রোডাক্টের মধ্যে দুটো ভাগ আছে, একটা এভারগ্রিন, একটা সিজনাল। যদি এভারগ্রিন এবং সিজনালের মধ্যে পার্থক্যটা দেখি, বলেন তো এভারগ্রিন এবং সিজনাল প্রোডাক্ট কি কি হতে পারে? সিজনাল যেগুলো হলো যে যেমন শীতকালে যে জিনিসগুলো শীতকালে পাওয়া যায় বেশি, কি কি পাওয়া যায় বলেন। বৃষ্টির দিনে ছাতা, আচ্ছা ওটা সিজনাল, সেটা সবসময় আমাদের প্রয়োজন হচ্ছে না, ঠিক না? আর এভারগ্রিন বলতে কি বুঝতেছি, যেটা সব সময় ব্যবহার হয়, যেমন মোবাইল আমরা সবসময় ব্যবহার করতেছি নাকি বর্তমান প্রেক্ষাপটে, হাতের ঘড়ির কথা যদি বলি সবসময় ব্যবহার করতেছি, হ্যাঁ না? গেঞ্জির কথা যদি, ক্লদিং নিশ যদি বলি সবসময় ব্যবহার করতেছি। সো গুগল ট্রেন্ডসে গিয়ে দেখতে হবে আসলে এই জিনিস আমি যে নিশ সিলেক্ট করছি এটা লোকজন সবসময় কি করতেছে, সার্চ করতেছে কিনা। কারণ আমার কি, আমার তো ভার্চুয়ালি কাজ, না আমি তো ফিজিক্যাল কোনো রিসার্চ করার দরকার নেই, কোথায় করা লাগবে, ভার্চুয়ালি করতে হবে। যেহেতু গুগলকে টার্গেট করছে, গুগলকে কেন টার্গেট করব, 95% লোক কিন্তু গুগলকে নিয়েই গুগল সার্চ ইঞ্জিনটা ব্যবহার করে। সো আমি যদি চলে যাই কোথায়, গুগলে, গুগলে যাওয়ার পর আমি একটু সার্চ করব, কি সার্চ করব, গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডসটা কেন করব, এখান থেকে আমি জানবো আমার প্রোডাক্টটা আসলে কি এভারগ্রিন নাকি সিজনাল।
এই জিনিসটা মানুষের সার্চ করার উপর ভিত্তি করে আমি আমার প্রোডাক্টটা সিলেক্ট করব। আর আমাকে নিতে হবে কি এভারগ্রিন প্রোডাক্ট, যে অ্যাজ এ বিগিনার হিসেবে কি প্রোডাক্ট নিতে হবে, এভারগ্রিন প্রোডাক্টটা নিতে হবে। সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করলে আমার একটু প্রবলেম হবে, কারণ ওই শীতকালের প্রোডাক্ট কি হবে, শীতকালে বিক্রি হবে আর গরমকালে আমাকে বসে থাকতে হবে। সে কারণে আমাকে একটু সিজনাল প্রোডাক্টের দিকে, এভারগ্রিন প্রোডাক্টের দিকে যেতে হবে। আচ্ছা, গুগল ট্রেন্ডে আসলাম। গুগল ট্রেন্ডে আসার পর আমি এখানে একটু লিখবো, একটু লোডটা হয়ে নে। বুঝতেছি না কেন, আচ্ছা যাই। সো গুগল ট্রেন্ডসে আসার পর আমি এখানে লিখবো কি, এই যে সার্চ আছে এখানে এক্সপ্লোরে লিখবো। আমার কি সিলেক্ট করছি আমি, ক্যাট ফুড। ক্যাট ফুড লিখে আমি এক্সপ্লোর করব। এখানে একটা রেজাল্ট শো করবে। রেজাল্টটা দেখতে খুবই ইয়া লাগতেছে না কেন? মান্থলি দিলে অথবা ইয়ে দিলে হ্যাঁ, 5 ডেজ দিলাম। আচ্ছা, আপনারা যদি বলেন আমি এখানে চেঞ্জ করে দিতে পারি, 12 মান্থ বা ফার্স্ট 5 ইয়ার্স দিতে পারি। 5 ইয়ার্স দিলাম, নো প্রবলেম। ফিল্টার করে নিলাম। আচ্ছা, মোটামুটি সার্চ করতেছে না। So, এখানে একটা বিষয় আছে, আরেকটা জিনিস চেঞ্জ করা লাগবে, হয়তো বা চোখে পড়ে নাই, যেখানে বাংলাদেশটা একটু চেঞ্জ করে নেওয়া লাগবে, কারণ আমরা টার্গেট করতেছি কোথায়। সো ইউএস কে একটু দেখি, ওয়ার্ল্ড ওয়াইডে দেখি, বা ইউএসএও দেখতে পারি, ইউএসএ সার্চ করতেছে কিনা। ইউনাইটেড স্টেটে দেখি। সো ক্যাট ফুড রিলেটেড দেখা যায় যে আসবে না এটা। হ্যাঁ, মোটামুটি কি লোকজন প্রায় সময় সার্চ করতেছে। হ্যাঁ, এবং দেখেন ওই যে এর আন্ডারে বিভিন্ন ওদের এরিয়া দেখাচ্ছে, কোন এরিয়াতে কোনটা সার্চ হয়। আর যদি আপনি এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, এখানে ওয়ার্ল্ড ওয়াইড দেখলে একটা লাভ আছে। কি লাভ আছে? এই কিওয়ার্ডটা সবচেয়ে কোন দেশ বেশি সার্চ করতেছে এটাও আপনি নিচে দেখতে পারবেন। সো ওয়ার্ল্ড ওয়াইড যদি চলে যায়, এই যে দেখেন ইউনাইটেড স্টেটে কিন্তু বেশি সার্চ হয় এটা নিয়ে, কি ইউনাইটেড কিংডমে হচ্ছে, এরপর কানাডাতে হচ্ছে। মোটামুটি আমরা যে ধরনের কান্ট্রি চাচ্ছি এই ধরনের কান্ট্রিতে এটা সার্চ হয়, এবং সার্চ ট্রেন্ডটা কি এভারগ্রিন আছে বলতে পারি। আর যদি আমি এখানে সার্চ করি, লিখি কি ইয়ার লিখলাম, এটা লেখার পর দেখবেন যে কিছু সার্চ নামে চেঞ্জেস আসবে, যেটা এক সময় খুবই বেড়ে যাচ্ছে, অন্য সময় গ্রাফটা কমে যাচ্ছে। এবং সার্চ করতেছে কোত্থেকে, তাইওয়ান, জাপান, সৌদি আরব, যাদের কি এয়ার কন্ডিশনটা দরকার। সো এভারগ্রিন এবং সিজনাল প্রোডাক্ট সম্পর্কে, নিশ সম্পর্কে বুঝতে পারছি, এটা এখান থেকে সার্চ করা যাবে। সো আমার প্রথম কি ক্রাইটেরিয়াটা ফুলফিল হলো, যে সার্চ টার্মে আমি আমার প্রোডাক্টটা কি পাইছি, এভারগ্রিন পাইছি। এখন আমাকে নিশটা নিয়ে কাজ করতে পারি। এখন নিশটা নিয়ে যে কাজ করব, এটার জন্য আমার পর্যাপ্ত পরিমাণ কিওয়ার্ড লাগবে, যেটার উপর বেস করে একটু আগে কি বললাম, কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট তৈরি করব। দ্যাট মিন্স আমি যদি পর্যাপ্ত পরিমাণ কিওয়ার্ড না পাই, তাহলেও নিশটা বাদ। ওই নিশ নিয়ে কি কাজ করতে পারবো? কিওয়ার্ডে পারতেছি না, আমি কন্টেন্টে লিখতে পারতেছি না, ওয়েবসাইটে আপলোড করব কি ব্লগ, তাহলে কি ওই নিশটা রাখা যাবে? সো সেকেন্ড ধাপে মোটামুটি আমরা চলে আসছি। এরপর ধাপ কি, কিওয়ার্ড। কিওয়ার্ড আমাকে রিসার্চ করে বের করতে হবে যে ক্যাট ফুডের আন্ডারে আমি ভালো ভালো কিওয়ার্ড পাইতেছি কিনা, যে কিওয়ার্ডের উপর বেস করে আমি কি লিখবো, কন্টেন্ট, আমার ব্লগ পোস্ট করার জন্য কন্টেন্ট লিখবো। সো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমি একটা এক্সেল ফাইল নিয়ে আসি, কারণ রিসার্চের বিভিন্ন জিনিস আমাকে এখানে বসাইতে হবে, দেখতে হবে যে কিওয়ার্ডের এই কোয়ালিটিগুলো থাকলে আমি কিওয়ার্ডটা নিব, না হলে ওই কিওয়ার্ডটা বাদ। হ্যাঁ, মোটামুটি দেখছি।
হ্যাঁ, এটার পর আমি কম্পিউটার অ্যানালিসিসে চলে যাব। আমি জাস্ট প্রথম থেকে রিপিট করে নিয়ে আসলাম। সো কিওয়ার্ড রিসার্চ বলতে মেবি গতকালকে আপনাদেরকে জাস্ট এমনি ইনফো কিওয়ার্ড গুলো দেখাইছে বোধ হয়। হ্যাঁ, আমি আরো আজকে ইন ডিটেলস আরো কিছু ব্যাপার আছে ওগুলো দেখার চেষ্টা করব। সো এটাতে আমি একটু দ্রুত যাব যেহেতু আমরা দেখছেন। এরপর যে কিওয়ার্ড রিসার্চ যদি করতে যাই, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে দুইটা ওয়েতে করতে হবে। কয়টা ওয়েতে? দুইটা ওয়েতে। প্রথম হলো যে আমাকে কিওয়ার্ড ফাইন্ড করতে হবে, পর্যাপ্ত পরিমাণ আমার কিওয়ার্ড ফাইন্ড করে বের করতে হবে। এরপর তো আমি রিসার্চ করবো, আমার হাতে কিওয়ার্ড নাই, কিসের উপর বেস করে রিসার্চ করব? সো কিওয়ার্ড ফাইন্ড করার জন্য আপনাদেরকে গতকালকে মেবি কিওয়ার্ড প্ল্যানারের হেল্প নিয়েছিলেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার হেল্প নিয়েছেন। সো ওইভাবে, হ্যাঁ, এক্সটেনশন না, আপনি আপনার মতো করে দেখেন। ওকে, নো প্রবলেম। ওই জায়গা থেকে আমি আরো আজকে অনেকগুলো জায়গা দেখাবো যেখান থেকে আপনি কিওয়ার্ডের আইডিয়া পাবেন। হ্যাঁ, প্রথমে আপনাকে কিওয়ার্ড পেতে হবে, এরপর তো আমি কিওয়ার্ড রিসার্চ করবো। আমি পর্যাপ্ত পরিমাণ কিওয়ার্ড না পেলে কিওয়ার্ড রিসার্চ করা আসলে পসিবল হবে না। সো আমি একটা দেখি, এরপরে গিয়ে আমি আরো অনেক ওয়ে দেখবো যেখান থেকে আপনি কিওয়ার্ড গুলো ফাইন্ড করতে পারবেন। সো আমরা চলে যাব গুগল কিওয়ার্ড প্ল্যানারে। আপনার কি কিওয়ার্ড প্ল্যানারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা পসিবল হয়েছে? আচ্ছা, গুগল কিওয়ার্ড অ্যাডসেন্স একটা অ্যাকাউন্ট করে নিন, বা কিওয়ার্ড প্ল্যানার যখন লিখবেন আপনাকে এই জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, গুগল কিওয়ার্ড প্ল্যানার, আমি গো টু কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব। এর কাজ হলো যে আমাকে আইডিয়া দেওয়া, অনেকগুলো কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া দেওয়া। কারণ আমার তো ধরেন কিওয়ার্ড গুলো বের করতে হয় কিভাবে, প্রথমে ব্রেন স্ট্রমিং করে যে আমার মাথায় কি আসে, যে ক্যাট ফুড যদি কেউ কিনতে চায় কি লিখে সার্চ করতে পারে, এভাবে হতে পারে না। একটা হলো যে আমি টুলসের হেল্প নেবো, দুইটা ওয়ে। যেহেতু আমার এখন সময় নাই, আমি ব্রেন স্টর্মিং করলাম না, মাথায় একটু প্রেশার কম দিলাম, ঠিক না? So আমি কি করলাম, টুলসের হেল্প নিয়ে আগে কিওয়ার্ড ফাইন্ড করব, এরপর কিওয়ার্ড গুলা রিসার্চ করব। সো গুগলের যেহেতু প্রপার্টি, গুগল থেকে হেল্প নিলে বেটার হয়। এরপর অন্যান্য প্ল্যাটফর্ম আমরা ইনশাল্লাহ দেখবো। ডিসকভার নিউ কিওয়ার্ডে আমি ক্লিক করব। কিওয়ার্ডে ক্লিক করার পর এখানে যেহেতু আমার আছে, আমি ক্যাট ফুডটা লিখলাম। হ্যাঁ, ক্যাট ফুড লিখলাম। এখানে আরেকটা জিনিস চেঞ্জ করা লাগবে, এই যে বাংলাদেশ আছে না, এটা চেঞ্জ করা লাগবে, কারণ আমি রেজাল্টটা চাইতেছি কোত্থেকে, ইউনাইটেড স্টেট থেকে আমি রেজাল্টটা চাইতেছি। স্টেট, কান্ট্রি থেকে আমি রেজাল্টটা চাইতেছি। সেভ করলাম। সো দেওয়ার পর যখন আমি গেট রেজাল্টে ক্লিক করব, সো তখন সে আমাকে নিচে অনেকগুলো রেজাল্ট প্রোভাইড করবে। আচ্ছা, অনেকগুলো রেজাল্ট সে আমাকে দিচ্ছে। এখান থেকে আমি কিন্তু সব কিছু নিতে পারবো না। কেন নিতে পারবো না? কালকে কি এ বিষয়ে আলোচনা করা হয়েছিল? মানে সবগুলো কিওয়ার্ড কিন্তু আমি নিতে পারবো না। আমাদের এই গুগল প্ল্যানার এক্সটেনশনটা দেখাইছিলেন। হ্যাঁ, এক্সটেনশন বলতে ওটা সার্চ ভলিউমের জন্য দেখাইছে বলে কিওয়ার্ড। সো অ্যাফিলিয়েট কিওয়ার্ডের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন আমি যদি এখন একটু সার্চ করি, হ্যাঁ, দুইটা সার্চ টার্ম করব, দুইটাতে আমাকে দুই ধরনের রেজাল্ট দিবে। আমি যদি একটু অন্য প্রোফাইলে চলে যাই, এখান থেকে সাপোজ এখান থেকে এই ক্লাসে ওনার প্রোফাইলে গেলাম, যাওয়ার পর আমি যদি এখন লিখি, সময় লাগতেছে, লোড হয়ে আসছে। আচ্ছা, so আমি লিখলাম, সার্চ টার্ম একটা লিখলাম, বেস্ট ব্লেন্ড, সরি, আচ্ছা, কফি মেশিন লিখি। সো বেস্ট কফি মেকিং মেশিন লিখে সার্চ করলাম। কি লিখছি? বেস্ট কফি মেকিং মেশিন। হ্যাঁ, এইখানে যে ওয়েবসাইটগুলো আসতেছে একটু খেয়াল করবেন। এখানে যদি করি, হুম, এই যে 7 বেস্টে যদি করি, এখানে যখন আমি বেস্ট কফি মেশিন লিখবো, দেখবেন যে বেশিরভাগ কি আসবে, বেশিরভাগ সম্ভাবনা সার্চ রেজাল্টে কি আসার জন্য, ব্লগ টাইপের ওয়েবসাইট আসবে। আর যখন আমি লিখবো, গুগল ইউএসএ তে চলে গেলে একটু ভালো রেজাল্ট দেখাতো, বাই, শুধু সার্চ টার্মটা চেঞ্জ করে দিই আমি, বাই কথাটা লিখলাম বেস্টের জায়গায়। লোড হতে অনেক সময় লাগতেছে। একটু গুগল ইউএসএ তে চলে যায়।
আচ্ছা, এখানে আমি একটু গুগল ইউএসএ তে চলে আসলাম একটু রেজাল্টটা পাওয়ার জন্য। বাংলাদেশের প্রেক্ষাপটে একটু রেজাল্ট অন্যরকম আসতে পারে। সো আমি এখানে লিখলাম বেস্ট কফি মেশিন, কফি মেকার মেশিন। হ্যাঁ, সো এখানে একটা লিখলাম। এরপরে আমি সার্চ টার্মটা একটু চেঞ্জ করে দেব। এখানে লিখবো বাই। ওখানে শুধু বেস্ট এবং বাইয়ের মধ্যে পার্থক্য। সো বাই লিখলে দেখবেন বেশিরভাগ আসার সম্ভাবনা হলো যে যেটা বাংলাদেশের প্রেক্ষাপটের রেজাল্ট দেখাচ্ছে এখনো। যাই হোক, এই দুটো সার্চ টার্ম লিখে আপনারা একটু ইউএসএ চেঞ্জ করে দেখবেন বেশিরভাগ যখন আমি বেস্ট লিখবো ব্লগ টাইপের ওয়েবসাইট আসবে। কারণ গুগল যখন বুঝতেছে বেস্ট যখন কথা লিখতেছে আপনি ইনফরমেশন চাইতেছেন, এই জন্য ব্লগ টাইপের ওয়েবসাইট লিখবো। তখন যখন বাই কফি মেশিন লিখবো তখন আমাকে সে রেজাল্ট দেবে ই কমার্স টাইপের ওয়েবসাইট। দ্যাট মিনস আমি কিনতে চাইতেছি। সো এর জন্য আমার কিছু কিওয়ার্ডের ক্রাইটেরিয়া আছে। আমি সব কিওয়ার্ড চাইলে আমার ব্লগ সাইটের জন্য নিতে পারবো না। বুঝতে পারছি? এই সব আছে যেমন বেস্ট অথবা টপ রেটেড প্রোডাক্ট টাইপ, যেমন বেস্ট ক্যাট ফুড হতে পারে, ঠিক না? এরপর চিপ ক্যাট ফুড হতে পারে, কোয়ালিটি ক্যাট ফুড হতে পারে। সো এই ধরনের কিওয়ার্ড আমাকে নিতে হবে যেটা আমার ব্লগ ওয়েবসাইটের ক্যারেক্টারের সাথে যায়। সো বেস্ট যদি আমি নেই, আমি সাপোজ এখান থেকে যখন আমি সিলেক্ট করতেছি, তো সিলেক্ট করার সময় আমি এখানে একটু ফিল্টার করব। অ্যাড ফিল্টারে গিয়ে আমি কিছু বলবো যে তুমি এখান থেকে কি করো, কিওয়ার্ডে চলে যাব। কিওয়ার্ডে গিয়ে কন্টেনার ভ্যালু দেব আমি বেস্ট। বেস দিয়ে অ্যাপ্লাই দিব। সে তখন আমাকে বেস রিলেটেড জিনিসগুলা কিওয়ার্ডগুলা দিবে। এই ধরনের করে আমি ফিল্টার করে কি করতে পারি, কিওয়ার্ডগুলা কমায় ফেলতে পারি। হ্যাঁ, কারণ আমার তো সব কিওয়ার্ড আমার ব্লগ সাইটের জন্য, একটু আগে যে দেখালাম ব্লগ সাইটের জন্য সব ধরনের কিওয়ার্ড প্রযোজ্য হবে না। সার্চ টার্মের উপর কিছু ক্যারেক্টারাইজ আছে। সো এইগুলো একটু আপাতত আমি কি করি, সিএসভি ফাইলে ডাউনলোড করে নিই, জাস্ট কিওয়ার্ডের আইডিয়া পাওয়ার জন্য। আচ্ছা, সো আমার এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এটা একটু ওপেন করি, আচ্ছা এখানে আমার কিওয়ার্ড গুলো চলে আসছে। দ্যাট মিন্স আমার আগে কিওয়ার্ড যেগুলো দরকার ছিল কিওয়ার্ড গুলো চলে আসছে। আমার এখানে এগুলো কোনো কিছু দরকার নাই, এগুলো অন্য কাজের জন্য দরকার হয় আর কি। আমরা এখন যে কাজটা করবো এগুলোর জন্য এই ইনফরমেশন গুলো আমার প্রয়োজন হবে না। উপরে এগুলো প্রয়োজন হবে না, ডিলিট করে দিলাম। আমার শুধু কিওয়ার্ড গুলো লাগবে, এই কিওয়ার্ডের উপর বেস করে আমি রিসার্চ কাজটা কমপ্লিট করব। ডিলিট করলাম। সো এইগুলো হলো যে আমার কি পেলাম, আমি আপাতত আমার কিওয়ার্ড গুলো পেলাম যেগুলোর উপর বেস করে আমি রিসার্চ করে দেখবো আসলে পর্যাপ্ত পরিমাণ কিওয়ার্ড আছে কিনা এবং ওই কিওয়ার্ড নিয়ে আমি কন্টেন্ট লিখতে পারবো কিনা। সাপোজ মনে করলাম এগুলো আমার কিওয়ার্ড, একটু বড় করি। ওকে, এই কিওয়ার্ড গুলা দেখার জন্য কিছু কিছু জিনিস আমাকে দেখতে হবে। এটার জন্য আমার একটা কি লাগবে, এই এক্সেল ফাইলটা আমি এখানে রেখে যাব। এটার মাধ্যমে এই এক্সেল ফাইলের থ্রুতে আমি রিসার্চ করে বের করব কিওয়ার্ডটা আমার কাজে লাগবে কিনা। দ্যাট মিন্স আমার এই যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলা ফিল আপ করলেই ওই কিওয়ার্ডটা নিব, না হলে ওই কিওয়ার্ডটা বাদ। এখন আমাদের কাজ করলো কিওয়ার্ড ফাইন্ডিং আমার শেষ, কিওয়ার্ড বের করছে, এখন আমার কাজ কি, রিসার্চ করা কিওয়ার্ডটা। সাপোজ আমি যদি প্রথম কিওয়ার্ডটা যদি আমার এটা হয়, প্রথম কিওয়ার্ডটা কি আছে, বেস ক্যাট ফুড। আচ্ছা, এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। কিওয়ার্ডের ক্ষেত্রে কিওয়ার্ডকে 3 ভাগে ভাগ করা যায়। একটু আমি লিখবো। হ্যাঁ, কিওয়ার্ড টাইপ যদি লিখি 3 ভাগে করা যায়। 3 ভাগের মধ্যে প্রথম স্টেপটা যদি বলি, মানে তিন টাইপের মধ্যে যদি প্রথমটা বলি, শর্ট টেল কিওয়ার্ড। এরপর হচ্ছে মিড টেল কিওয়ার্ড বলি, এরপর লং টেল কিওয়ার্ড। হ্যাঁ, শর্ট টেল কিওয়ার্ডটা কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ডের মধ্যে। হ্যাঁ,
হ্যাঁ, একটা ওয়ার্ডের মধ্যে বলে থাকি। মিড টেলটা আমি একটু ডিটেলস বলি। মিড টেলটা হলো যে 2 থেকে 3টা ওয়ার্ড। আর 4 থেকে 6টা ওয়ার্ড হবে যে আমার লং টেল কিওয়ার্ড। সো 3টা ভাগে ভাগ করলে স্পেসিফিকলি অনেক কিছু ডিটেলসে পাওয়া যায়। হ্যাঁ? সো এরপর যদি 6 ওয়ার্ডের বেশি হয় ওটা কিসে চলে যায়? ওটা ওয়ান কাইন্ড অফ টাইটেলে চলে যায়। কারণ এত বড় লেখালেখিতে কেউ সার্চ করে না। সো সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে একটু চেষ্টা করব যাতে একটু লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করি। কারণ লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করলে মানুষ কোয়ারিটাও ক্লিয়ার থাকে এবং আমার র‍্যাংকে যাওয়ার একটু পসিবিলিটি বেশি হয়। সো সাপোজ 2 থেকে 3। হ্যাঁ, আর এটা একটা ওয়ার্ড 2 থেকে 3, আর এটা লং টেল হলো যে 4 থেকে 6 বলে থাকি আমরা সাধারণত। সো আমরা যদি বলি এটা একটু বড় দেখা যাচ্ছে, ঠিক না? বেস ক্যাট ফুড ফর ইনডোর ক্যাটস। সো এটা একটু নিব, নেওয়ার পর আমি এখানে বসে দেখবো আমার ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতেছে কিনা। আমার ক্রাইটেরিয়াগুলো হলো যে এইখানে আমি আর একটু ডিটেলসে রাখছি। এটা রাখার একমাত্র কারণ যেহেতু ভিডিও হচ্ছে, আপনারা দেখে অনেক সময় নোট ডাউন করতে না পারলেও যাতে সুবিধা হয়। আহ, আমি টপিকগুলো এভাবে দিতে একটু পছন্দ করি, কারণ হলো যে অ্যাজ এ হিউম্যান বিং মাঝে মধ্যে কিছু ভুলে যাওয়ার সম্ভাবনায় থাকে নাকি। এখানে আমরা দেখবো কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন। একটু ক্রম করে নিই। এখান থেকে একটু সার্চ দিয়ে দেখি কিওয়ার্ড সার্ভারটা যেহেতু আমরা নিছি। লোড হতে সময় নিচ্ছে। স্যার আপনার মনে হয় এটা ল্যাবে গিয়ে দেখলে ল্যাবে তো ইয়া আছে কারেক্টিং তো। আচ্ছা দেখবেন তাহলে এটা কি ভিডিওটা এতটুকুতে সেভ করব? এতটুকু সেভ করেন। আচ্ছা তাহলে এতটুকু সেভ করলে আমরা কিওয়ার্ডে টোটাল এই যে দেখেন এই যে বেস ক্যাট ফুড ফর কত আছে? চলে আসছে। 12,100। সেটা নিয়ে কাজ করতে পারবো? দেখা যাবে এটা নিয়ে কাজ করতে আমি র্যাঙ্কে আস্তে আস্তে ততদিনে টাকা ইনভেস্ট করতে করতে শেষ, মাথায় খারাপ যে অ্যাফিলিয়েট দিয়ে ইনকাম করারই দরকার নাই, এতটুকুতেই বাদ, আর অ্যাফিলিয়েট মার্কেটিং করবোই না। সো ঠিক আছে। আহ এটা দিয়ে সার্চ বেশি করলে কি আমরা এটা দিয়ে কাজ সার্চ করতে বেশি করলে আরেকজন তো এটা নিবে, কারণ লোকজন সার্চ করতেছে মিন্স কি এটা নিয়ে বেশি লোকজন সার্চ করতেছে, এই জন্য বেশি লোকজন ওইটা নিয়ে ব্লগ লিখবে। বুঝেন নাই মানে আমার? যে যত ওইখানে কম্পিটিশন কম আছে ওইটা নিয়ে কাজ করতে সার্চ হবে। বেশি হলে সে লিখবে না, কারণ এটার যে এটা নিয়ে লোকজন জানতে চাইতেছে, ওই এই জন্যই তো আমি ওইটাকে টার্গেট করে ব্লগ লোকজন লিখবো। লিখতেছে আপনিও লিখলে আমরা আস্তে আস্তে আসতে পারবেন, তখন আপনাকে ওই ওদের সাথে ফাইট করতে হবে, বেশি ফাইট করতে হবে। কম্পিটিশনে ফাইট করতে হবে না। আপনি একটা নতুন ওয়েবসাইট করবেন, সত্যি তো নাই ওখানে দেখা যায় যে এটা। এই অনুযায়ী ভালো ভালো ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করতেছে, যখন এই ধরনের থাকবে এখানে যখন আমরা যাব দেখবেন যে এখানে ভালো ভালো ওয়েবসাইট গুলো র্যাঙ্কে আছে উপরে। ও তার মানে আমাদের ওয়েবসাইটটা আগে একটা র‍্যাঙ্ক করে মানে র্যাঙ্ক না, ওই অডিয়েন্স ধরনের কি, নিয়ে এসে তারপরে তার তারপরে ওয়েবসাইট যখন র্যাঙ্ক আমার করবে। একটা ভালো পজিশনে চলে যাবে তখন আমি এই ধরনের ভালো ভালো কিওয়ার্ড নিয়েও কাজ করতে পারবো। বুঝতে পারছি।
কারণ আগে তো আমাকে একটু আগে মোটামুটি মানে লোকাল থেকে থানা পর্যায়ে, থানা পর্যায়ে থেকে বিভাগীয় খেলে তারপর আমি ইন্টারন্যাশনাল মার্কেটে ওদের সাথে আমাদের ওয়েবসাইটে কি ই-কমার্স ওয়েবসাইট বলে না, না, আমাদের ব্লগ ব্লগ, ওয়েবসাইট, টোটাল ব্লগ, ব্লগ অ্যাফিলিয়েটটা ব্লগ। ব্লগ। প্রথম থেকে বলে আসছে যে ব্লগ, ই কমার্সের জিনিসপত্র বিক্রি করে দেব, এটাই আর কি। আচ্ছা যাই হোক, সো এটা আসছে, এতক্ষণে আসতেছিল না, দেখেন আমার এখানে দেখাচ্ছিল না, হয়তোবা ওই যে লোডিং হতে সময় নিচ্ছে, এই কারণে অনেক সময় এই যে আমার এখানে এখনো লোড কিন্তু শেষ হয় নাই, প্রবলেম হতে পারে, ইন্টারনেট ইস্যু হয়, এটা আমাদের ক্লাস চলাকালীন সময়ও হয়, কিছু করার নাই। তো সেক্ষেত্রে সাপোজ মনে করলাম আমি একটু যেহেতু চলে আসছে, আপনি একটু এটার আগাতে মাধ্যমে থাকি। দেখান, যেটার মাধ্যমে দেখান দেখেন। হ্যাঁ, একটু আগাতে থাকি। সো এটা এটা নিচ্ছি, তাহলে এটা আমার জন্য কি বাদ, এটা নিব না। সাপোজ মনে করলাম এরপর এটা আছে বা এটা আছে, এটা নিয়ে একটু দেখি সেনসিটিভ, এটা নিয়ে কত করে। মানে আপনি এখানে যে কিওয়ার্ড গুলো নিয়ে রিসার্চ করতেছেন, হ্যাঁ, লং টেল কিওয়ার্ড গুলো নিয়ে রিসার্চ লং টেল করতেছেন। কিওয়ার্ড গুলো রিসার্চ, বুঝতে প্রথমে পারছি। লং টেল নিলাম, এরপর আমার প্রথম স্টেপে এক্সেল ফাইলে যখন চলে গেছি, আমার প্রথম স্টেপ হলো যে আমি দেখবো সার্চ ভলিউমটা। সার্চ ভলিউমের ক্রাইটেরিয়া কি? 100 থেকে 3000 তিন পার। হাজারের ভিতরে কিওয়ার্ড নিব, না হলে ওই কিওয়ার্ড নিব না। কিওয়ার্ড রিসিভ করছি, কিওয়ার্ড গুলো এখন রিসার্চ করতেছি। So, এখানে দিলাম স্টোমাক, এখন এটা লিখে সার্চ করে দেখি এটার ভলিউমটা কত। আচ্ছা, সাপোজ এটা নিলাম আর কি। হ্যাঁ, এরকম করে করে কাছাকাছি যেটা আছে, এখন তো রিসার্চ করতে একটু সময় লেগে যাবে, কারণ আমরা যখন করব আসলে এটা একটা সময় সাপেক্ষ কাজ, ওরকম সময় নিয়ে করতে হবে। মনে করলাম এটা নিয়ে আমরা শুরু করলাম, কিন্তু এটা নিয়ে স্যার, আমি স্টেপ গুলো একটু দেখি, জি কিন্তু বলেন। স্যার এখানে তো মোটামুটি সেম রিলেটেড। হ্যাঁ। এখন আমরা ওই যে যেটা বেস্ট ক্যাট ফুড, হুম। হ্যাঁ, কিন্তু আর হচ্ছে ওই যে এই আপনার সেনসিটিভ স্টোমাক, হ্যাঁ, প্রোডাক্ট তো সেম প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা প্রোডাক্ট হলো যে এটার আন্ডারে এটা দেখাবে, তখন এটার আন্ডারে যখন ব্ল্যাক লেখার পর আবার প্রোডাক্ট গুলো সিলেক্ট করবো, প্রোডাক্ট সিলেক্ট করতে হবে তো আমাকে। বুঝতে পারছি। প্রসেসটা আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যাবো, যখন আমরা ওই যে বললাম না ব্লগ লিখবো, কন্টেন্ট লিখবো, কন্টেন্টের মধ্যে অনেক কিছু কাজ আছে, কিন্তু প্রোডাক্ট রিসার্চ আছে, প্রোডাক্টটা নিয়ে লিখবো, কোন প্রোডাক্ট নিয়ে লিখবো, কিওয়ার্ড নিয়ে তো লিখবো, আরো কিন্তু প্রোডাক্ট। এখন কি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে? হ্যাঁ, এই কিওয়ার্ড আসলে কিওয়ার্ড গুলো বের করতেছি, এরপর স্টেপে গেলে আরগুলো স্টেপ। বুঝতে পারছি, মানে ওই যে আমি এখন আছে যে প্রথম স্টেপে আছি, মানে কিওয়ার্ড রিসার্চের স্টেজে আছে, মানে কিওয়ার্ড গুলো আপনাদের যে চারটা স্টেপ বলছি না, প্রথম স্টেজে আছি, এরপর প্রসেসটা যাবে আর কি। স্টেপ বাই স্টেপ শেষ করলে আপনি পুরা যখন কমপ্লিট হবে তখন বুঝতে পারবেন আসলে প্রসেসটা কিভাবে হয়। প্রথম স্টেপটা আমরা করতেছি, নিশটা সিলেক্ট করে ফেললাম। হ্যাঁ, নিশের আন্ডার এখন কিওয়ার্ড দেখতেছি, ওই যদি কিওয়ার্ড পর্যাপ্ত না পাই তাহলে ওই নিশই পাক। বুঝতে পারছি, যখন কিওয়ার্ড পাবো এরপর স্টেপে যাবো, পরের স্টেপ কি, কন্টেন্ট। কন্টেন্ট যখন লিখতে যাবো, আমি কন্টেন্ট কিভাবে লিখে এই কিওয়ার্ডের আন্ডারে আমার আরো এলএসএ কিওয়ার্ড লাগবে, এই লাগবে, সে লাগবে, আরো কিছু লাগবে, লাগার পর ওইখানে আবার ছবি লাগবে, প্রোডাক্ট কি প্রোডাক্ট নিয়ে লিখবো, প্রোডাক্ট গুলো রিসার্চ করতে হবে, প্রোডাক্ট গুলোর নাম বের করতে হবে, ওখানে ওই প্রসেস গুলো এখানে। ওকে, সো এটা ধরলাম, সাপোজ আমি ধরলাম এটা সার্চ ভলিউম 3500 ধরলাম আমার ক্রাইটেরিয়া অনুযায়ী। অ্যাকচুয়াল কম্পিটিটরটা কিভাবে বের করব? অ্যাকচুয়াল কম্পিটিটরটা বের করার জন্য আমাকে লিখতে হবে কি, অল ইন টাইটেল কোলন দিয়ে আমার যে কিওয়ার্ডটা, কি লিখতে হবে, অল ইন টাইটেল। এই কথাটা কোথায় লিখবো, আমি চলে যাব এইখানে, এখানে যাওয়ার পর আমার কিওয়ার্ড কি এটা না, এটার আগে কি কথা লিখবো, অল ইন টাইটেল, অল ইন টাইটেল কোলন দিয়ে এই কিওয়ার্ডটা লিখবো, লিখার পর এন্টার দিব। এন্টার দেওয়ার পর একটু টুলসে ক্লিক করব। আচ্ছা, তাহলে একটুকে সেভ করে নি, ল্যাবে যাই, তাহলে সেকেন্ড পার্টটা ওখান থেকে শুরু করবো আর কি। তো এতটুকুতে আমি সেভ করলাম, হ্যাঁ।